রিসার্চ পেপার পড়ার ক্ষেত্রে যেটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আমি প্রথম সবাইকে সাজেস্ট করব যে ইন্ট্রোডাকশনে এই সাইন পোস্ট গুলো খুঁজে বের করতে শেখা, এবং ভালো রিসার্চ পেপার পড়লে অবশ্যই এই সাইন পোস্ট গুলো ইজিলি খুঁজে বের করা যাবে। আজকের ক্লাসে ইতিমধ্যে যারা জয়েন করেছেন সবাইকে আবার স্বাগতম। তো গত ক্লাসে আমি রিসার্চের বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকের ক্লাসে আরেকটু ইনডেপথ আমরা আলোচনা করব, যেটা একটা রিসার্চের পারপোজ, রিসার্চ কোয়েশ্চেন এবং হাইপোথিসিস। এটা নিজে পার্সোনালি কোনো রিসার্চ ডিজাইন করা বা পরিচালনা করার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক ইকুয়ালি কোন একটা রিসার্চ পেপার লেখা বা রিসার্চ পেপার পড়ে সেখান থেকে কনসেপ্ট গুলো নেওয়া বা নতুন আইডিয়া তৈরি করা, অল্প সময়ে রিসার্চ পেপার কিভাবে পড়া যায়, পড়ে ইফেক্টিভ ওয়েতে ইনফরমেশন গুলো গ্যাদার করা যায়, এই সবগুলো কারণের জন্য এই বেসিক কনসেপ্টটা, যে একটা রিসার্চের পারপোজ স্টেটমেন্ট কোথায় থাকে, রিসার্চ কিভাবে ডিজাইন করতে হয়, রিসার্চ কোয়েশ্চেন কিভাবে বের করতে হয়, বা হাইপোথিসিস কিভাবে ডিজাইন করতে হয়, সেগুলো খুব ইম্পর্টেন্ট। তো এইখানে একটা ডায়াগ্রাম আমি দেখাচ্ছি। তো ডায়াগ্রামে রিসার্চ আইডিয়া ইন্টারেস্ট হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে হাজার হাজার ধরনের বিভিন্ন রিসার্চ করা যায়। এখন কেউ যদি রিসার্চ করতে চায়, তাহলে তার যদি ইন্টারেস্ট হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ, তাহলে সে সেখান থেকে ন্যারো ডাউন করতে হলে কি কি জিনিসগুলো কনসিডার করতে হবে বা কি কিভাবে ন্যারো ডাউন করতে হয়, এইটা যেমন একটা আইডিয়া বা এটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে যখন একটা রিসার্চ পেপার লেখা হয় তখন ইন্ট্রোডাকশন পড়ে ইন্ট্রোডাকশনটাতে এইগুলা স্টেপ ওয়াইজ লিখতে হয়, যে প্রথমে টপিকটা, দেন রিসার্চ প্রবলেম, দেন পারপাস, দেন রিসার্চ কোয়েশ্চেন। তো আমি এই স্লাইডের শেষের দিকে কিছু এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এই জিনিসগুলো আইডেন্টিফাই করবো একটা ইন্ট্রোডাকশনের ভিতরে কোথায় কোথায় এই জিনিসগুলো থাকে। তো টপিকটা কেমন হয়, যেমন যেমন বললাম, কেউ যদি রিসার্চ করে কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে, তখন কার্ডিওভাস্কুলার একটা ডিজিজ একটা টপিক, বা ডায়াবেটিস একটা টপিক, সেটা কেমন, সেটা হবে খুব ব্রড সাবজেক্ট ম্যাটার অ্যাড্রেসড ইন দিস স্টাডি। ইউজ ন্যারেটিভ হুক। এই ন্যারেটিভ হুকটা কি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট শুধুমাত্র রিসার্চ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে না, স্টেটমেন্ট অফ পারপাস বা রিসার্চ স্টেটমেন্ট, পার্সোনাল স্টেটমেন্ট, কোন একটা রিসার্চ প্রপোজাল, সবকিছুর ক্ষেত্রে এই ন্যারেটিভ হুক, এই জিনিসটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং আমি আজ পর্যন্ত যতগুলো স্টেটমেন্ট অফ পারপাস মানুষের রিভিউ করছি বা রিসার্চ পেপারও রিভিউ করছি, সবার ক্ষেত্রে এই জিনিসটা এক্সট্রিমলি মিসিং। কারণ এই বাংলাদেশে আমাদের যে রিসার্চ পেপার পড়ার অভ্যাস নাই, বা আমরা সিস্টেম জানি না একটা রিসার্চ পেপার কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, রিসার্চ, নিজের রিসার্চকে মানুষের কাছে কিভাবে ইন্টারেস্টিং করে প্রেজেন্ট করতে হয়, এই ধারণাটা আমাদের ভিতরে খুবই ল্যাকিংস। তো সেটা আমরা বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং যত ভালো স্টুডেন্ট হয়, তো এইটা আমি আরো ডিসকাস করবো যে ইউজ অফ ন্যারেটিভ হুক কেন ইম্পর্টেন্ট এবং এটা কোথায় ইউজ করা হয়। দেন রিসার্চ প্রবলেম। লেটস সাপোজ, যেটা বললাম যে কার্ডিওভাস্কুলার ডিজিজ আমার রিসার্চের টপিক, কিন্তু রিসার্চ প্রবলেমটা কি, একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। সেই প্রবলেমটা কিরকম, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ ইজ ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ডেথ, তাহলে এটা একটা প্রবলেম। ও ডায়াবেটিস, ডায়াবেটিসের ক্ষেত্রে আমি প্রবলেমটা কিভাবে স্টেট করব, যে ইন দ্য ইউনাইটেড স্টেটস 33 পয়েন্ট সামথিং মিলিয়ন পিপল আর সাফারিং ফ্রম ডায়াবেটিস, দ্যাট ইজ এ প্রবলেম। দেন পারপাসটা কি, যে আমি একটা টপিকের কথা বললাম, আমি একটা প্রবলেমের কথা বললাম। তো এখানে আমার পারপাসটা হচ্ছে যে আমি একটা রিসার্চ করতে চাই, এখানে করে আমাদের নলেজটাকে আরো একটু অ্যাডভান্স করতে চাই, যেটা আমাদের হেল্প করতে পারে ডায়াবেটিক পেশেন্টদেরকে কেয়ার করতে, বা ক্লিনিক্যাল প্র্যাকটিসকে ইমপ্রুভ করতে, বা আমাদের আরো অন্য কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং কে হেল্প করতে সাহায্য করতে পারে। তো সেটা কি রকম, সেটা হলো পারপাস স্টেটমেন্ট, মেজর অবজেক্টিভ অফ দ্য স্টাডি। তারপরে থেকে রিসার্চ কোয়েশ্চেন। আমি আমার পারপাসটাও বললাম, কিন্তু আমি আমার রিসার্চে কোন জিনিসটা অ্যাড্রেস করতেছি, কোন পার্টিকুলার টপিকটা বলছি, তো সেটা বলতে পারি যে আমি এই কোয়েশ্চেনটা এখানে আস্ক করছি, বা আমি এই হাইপোথিসিসটা টেস্ট করতে চাই। তো তার একটা এক্সাম্পল আমি আমার নিজের অ্যাবস্ট্রাক্ট দিয়ে একটা এক্সাম্পল এখানে দেই। একটা অ্যাবস্ট্রাক্টের ভিতরে কিছু অংশ থাকে, পুরোপুরি অংশ হয়তো থাকবে না। তো এখানে প্রত্যেকটা রিসার্চের, সেটা যত শর্ট ফর্মে লেখা হোক বা যাই করা হোক, প্রত্যেকটা রিসার্চ রিপোর্টের এটা একটা বেসিক, ভেরি বেসিক ক্রাইটেরিয়া। ওকে, সো এইখানে আমার নিজের রিসার্চ এটা,
এখানে আমি একটা লিখছি প্রথম যে মাইক্রো আরএনএ আর স্মল নন কোডিং আরএনএ দ্যাট রেগুলেট নিউমারাস ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল প্রসেস বাই রিপ্রেসিং প্রোটিন ট্রান্সলেশন। তো এটা একটা যে হুক সেন্টেন্স, আমি যেটা বললাম যে ইউজ ন্যারেটিভ হুক, যে এখানে আমি এমন কিছু একটা ন্যারেট করছি যেটা দিয়ে আমার রিসার্চের ওভারঅল গোলটা ফোকাসটা আমি বলে দিয়েছি যে আমি কি নিয়ে রিসার্চ করছি, এটা জিনিসটা কি। দেন এইখানে যে মাইক্রো আরএনএ 92A a member of Mir 72 to 19 cluster is altered during development in a host of disease state with pancreatic Mir 92A level reduced in animal model of diabetes. So এটা একটা রিসার্চের প্রবলেম, সেটা কি যে প্যানক্রিয়াস যারা ডায়াবেটিক অ্যানিমাল বা হিউম্যান তাদের প্যানক্রিয়াসে Mir 92 এটা এক্সপ্রেস করে কম। তাহলে এখানে আমার হাইপোথিসিসটা কি? আমি লিখছি যে হিয়ার উই টেস্টেড দ্য হাইপোথিসিস দ্যাট Mir 92A is a critical regulator of metabolism that modulates pancreatic beta cell function and glucose homeostasis. তো এটা আমার হাইপোথিসিস। তো এইখানে প্রথম আমি মেনশন করছি কিছু ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, তারপরে আমি যে বিষয়ে রিসার্চ করতে চাচ্ছি বা যে টপিকটা নিয়ে রিসার্চ করছি তার একটা ব্রিফ একটা পরিচিতি, তারপরে আমি মেনশন করছি যে এখানে আমার হাইপোথিসিসটা স্পেসিফিক কি। এইভাবে একটা জিনিস ন্যারো ডাউন করা। সিমিলার ভাবে আমাদের আরেকটা রিসার্চে আমরা যেটা লিখছি এটা কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে। তো আমাদের ইন্ট্রোডাকশনে আমরা প্রথমে লিখছি যে অ্যাডভান্সিং এজ এন্ড ডায়েট high in saturated fat and sugar are risk factor for coronary heart disease and cardiovascular disease. So এটা একটা হুক সেন্টেন্স যে আমি এখানে রিসার্চ করছি ডায়েট নিয়ে, কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে এবং সুগার বা ফ্যাটি ফুড নিয়ে। তাহলে এর সাথে একটা লিংক প্রথমেই এখানে মেনশন করা, এই জিনিসটা একটা হুক সেন্টেন্স। সিমিলারলি আমি যদি আমার একটা গ্র্যান্ড প্রপোজাল দেখাই, যেটা আমি লিখছি এখানে লিখছি গ্র্যান্ড প্রপোজালটা যে nearly half of US adults have some form of cardiovascular disease such as coronary heart disease, heart failure, stroke or hypertension. তো এই জিনিসটা লেখা এটা একটা হুক সেন্টেন্স। যাই হোক, তো এখানে আমরা মেইন টপিকে আবার একটু ফিরে আসি। এই জন্য এই যেটাই বললাম মানে এখানকার বটম লাইন হলো এই কম্পোনেন্ট গুলো একটা ইন্ট্রোডাকশনের ভিতরে যে যত দ্রুত আইডেন্টিফাই করতে পারবে সে তত দ্রুত রিসার্চ পেপার পড়তে পারবে, এবং এই কম্পোনেন্ট গুলো যে যত ভালোভাবে কনসেপ্ট গুলো বুঝবে তার রিসার্চ পেপার লেখাটা বা স্টেটমেন্ট অফ পারপাস লেখাটা তত বেশি ইন্টারেস্টিং হবে। কারণ রিডারদের অ্যাটেনশন কিভাবে ধরে রাখতে হয় লেখার ভিতরে, এটা একটা অন্যতম আর্ট। তো সেটা স্টেটমেন্ট অফ পারপাসের ক্ষেত্রে হোক, সেটা যে কোনো রাইটিং এর ক্ষেত্রে এটা ট্রু। রাইটিং ইজ অ্যান আর্ট, এবং রিডারদেরকে ধরে রাখতে হলে এই আর্ট শিখতে হবে। এই আর্ট শিখতে হলে প্রত্যেকটা লেখা প্রত্যেকটা জিনিসের একটা কম্পোনেন্ট থাকে, সেটা রিসার্চ পেপার হোক, সেটা গ্র্যান্ড প্রপোজাল হোক, সেটা স্টেটমেন্ট অফ পারপাস হোক, এভরিথিং। তো এখানে লেটস টেক এ ডিফারেন্ট লুক। পারপাস স্টেটমেন্ট, রিসার্চ কোয়েশ্চেন, হাইপোথিসিস এন্ড অবজেক্টিভস। তো পারপাস স্টেটমেন্টটা কি রকম হয়? এটার ইন্টেন্ট হচ্ছে পুরো রাইটিংটার ওভারঅল ডিরেকশনটা সেট করবে। Research question raise question to be answered. Hypothesis make prediction about expectation. And research objective হলো গোল, এই রিসার্চের পারপাসটা কি। তো এখানে আরো কিছু জিনিস আছে যে ফর্ম, পারপাস স্টেটমেন্ট কয়টা সেন্টেন্সের ভিতরে লিখতে হয়, এটা ওয়ান অর মোর সেন্টেন্স লেখা যায়। রিসার্চ কোয়েশ্চেন কয়টা হইতে পারে, একটা রিসার্চের কোয়েশ্চেন এক বা একাধিক হইতে পারে। হাইপোথিসিসও এক বা একাধিক হইতে পারে। রিসার্চ অবজেক্টিভ মাল্টিপল অবজেক্টিভ অবশ্যই থাকতে পারে। ইউজ কোথায় কোথায় ইউজ করা হয়, এটা কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ রিসার্চে উভয় ক্ষেত্রে ইউজ করা হয়। তো যেগুলো আমরা ওগুলো পরে ডিসকাস করব। একটা রিসার্চ পেপারে কোথায় থাকে এই স্টেটমেন্টগুলো, এটা থাকে এন্ড অফ দ্য ইন্ট্রোডাকশন। তো আমি যখন রিসার্চ পেপার আমরা জার্নাল ফিল আপ করবো তখন আমি এটা জিজ্ঞাসা করবো সবার কাছে যে এই রিসার্চ পেপারের মানে এই কম্পোনেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। যখন আমি কোনো পেপার পড়তে দিব কাউকে বা আমাদের জার্নাল ক্লাবের জন্য, তখন আমি সবাইকে বলবো যে এই জিনিসগুলো প্রথমেই খুঁজে বের করতে, যে পারপাস স্টেটমেন্ট কি, রিসার্চ কোয়েশ্চেন কোথায়, হাইপোথিসিস কি। তো আমিও এখন যখন রিসার্চ পেপার আমি পড়ি প্রথমে আমার খেয়াল থাকে যে ইন্ট্রোডাকশনে যে আমি এই জিনিসগুলো খুঁজে বের করি। অ্যাবস্ট্রাক্ট হলো পুরো রিসার্চ পেপারের সামারি। তো অ্যাবস্ট্রাক্টে খুব ব্রিফলি এগুলো সব একটু একটু করে মেনশন করা থাকবে, কিন্তু একটা রিসার্চ পেপার পড়ে থরলি বুঝতে হইলে বা রিসার্চ পেপার লিখতে হইলে লেটার বা একইভাবে বলছি স্টেটমেন্ট অফ পারপাসের ক্ষেত্রে এই সিকোয়েন্স গুলো প্রযোজ্য, যে এই পয়েন্ট গুলো খুঁজে বের করা। স্টেটমেন্ট অফ পারপাস একটা লিটল ডিফারেন্ট, ওটা নিয়ে ডিফারেন্ট অন্য একদিন আলোচনা করবো। যাই হোক, সো হোয়াই দিস স্টেটমেন্ট এন্ড কোয়েশ্চেন্স আর ইম্পর্টেন্ট, এর গুরুত্বটা কি রিসার্চ পেপারে? কারণ প্রত্যেকটা রিসার্চ পেপারে যে এইগুলো জিনিসগুলো ইউজ করা হয় বা একটা কনভেনশন দাঁড়িয়ে গেছে সায়েন্টিস্টদের ভিতরে। কেন? কারণ
এই জিনিসগুলো যেমন রিপ্রেজেন্টস মেজর সাইন পোস্ট, এই একটা রিসার্চ পেপারে এই কম্পোনেন্ট গুলো একটা মেজর সাইন পোস্টকে রিপ্রেজেন্ট করে। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। যেমন কোনো জায়গায় যখন কোনো একটা জায়গায় আমরা ট্যুরে যাই, তখন আমাদের হাতে যদি সময় কম থাকে তখন আমরা কি করি, আমরা ওই শহরের মেইন পয়েন্ট গুলো দেখি। যেমন কেউ যদি ঢাকা শহরের নতুন বেড়াতে আসে, সে কি কোন কোন জায়গায় যায়, সে ঢাকা শহরের প্রত্যেকটা অলিগলি তার ঘুরে দেখার প্রয়োজন হয় না। সে ঢাকা সম্পর্কে একটা ওভারঅল ইমপ্রেশন তৈরি করার জন্য কিছু কিছু জায়গায় হয়তো ঘুরে, সে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরতে যায়, সে হয়তো শাহবাগে জাতীয় জাদুঘরে যায়, সে হয়তো চিড়িয়াখানা ঘুরতে যায়, বা এরকম মেন মেন পয়েন্ট গুলা। কিন্তু একটা মানুষ যদি ঢাকা শহর ঘুরতে চায় তাহলে তার প্রত্যেকটা অলিতে গলিতে যাওয়া সম্ভব না। ঠিক সিমিলারলি, যখন আমরা আমাদের একই দিনে অনেকগুলো রিসার্চ পেপার পড়তে হয়, এক সপ্তাহে 10টা রিসার্চ পেপার পড়তে হয়, তখন আমাদের প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ড পড়ার সময় থাকে না। কিন্তু না পড়েও রিসার্চ পেপার সম্পর্কে ম্যাক্সিমাম ইনফরমেশন কিভাবে গ্যাদার করা যায়, তখন আমাদের এই মেজর সাইন পোস্ট গুলো ঘুরে আসে। সেই সাইন পোস্ট গুলো কি? সেই সাইন পোস্ট গুলো হলো হাইপোথিসিস কি, রিসার্চ প্রবলেম কি, কি মেথড, কি ডেটা কালেক্ট করছে, এবং কি কনক্লুশন দেওয়া হয়েছে, মানে রেজাল্টস। এরকম সাইন পোস্ট গুলো যখন আমরা চিনতে পারবো একটা রিসার্চ পেপারের, তখন আমাদের রিসার্চ পেপার পড়া খুবই দ্রুত হবে। কারণ আমি দেখছি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের এখানে সমস্যা, রিসার্চ পেপার কিভাবে পড়তে হয় এটা আমরা জানি না বা শিখি না বাংলাদেশে। আর এখানে যখন বাইরে গ্রাজুয়েট স্কুলে আসে পিএইচডি করতে, তখন প্রথম ধাক্কাটাই খায় যে রিসার্চ পেপার পড়তে হবে, খাবি খাবি খেয়ে যায়, খাবি খেয়ে যায়। রিসার্চ পেপার কিভাবে পড়তে হয় এটা আসলে কুল কিনারা খুঁজে পায় না। এজন্য এই প্র্যাকটিসটা করাই, সাইন পোস্ট গুলো চেনা খুব ইম্পর্টেন্ট। দেন নিজে যখন কোনো রিসার্চ পেপার ডিজাইন করা হবে, তখন এই সাইন পোস্ট গুলো আইডেন্টিফাই করার পরে আইডেন্টিফাই করা যাবে যে এই কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য কি কি টুলস অ্যাভেলেবেল বা কি কি মেথডে আমি এটা রিসার্চ করতে পারবো। বা কোনো একটা রিসার্চ পেপার আমি যখন পড়বো তখন দেখবো যে এই কোশ্চেনটা এরা এই রিসার্চ পেপারে আইডেন্টিফাই করছে বা অ্যান্সার করার ট্রাই করছে। এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য ওরা কি মেথড ইউজ করছে, কি টুলস ইউজ করছে, ওরা কি ওয়েস্টার্ন ব্লটিং করছে নাকি কিউপিসিআর করছে নাকি কোশ্চেনিয়ার দিয়ে কিছু ডেটা কালেক্ট করছে, কিভাবে করছে, সেগুলো হচ্ছে মেথড। হেল্প লিঙ্ক ইন্টেন্ট উইথ দ্য রিজাল্টস। তো আমরা যখন এই আমাদের রিসার্চ কোয়েশ্চেন বা হাইপোথিসিস ইন্ট্রোডাকশনে মেনশন করব, তখন আমাদের সেটাকে লিঙ্ক করতে হবে রিসার্চের রেজাল্টের সাথে। কেন লিঙ্ক করতে হবে? যে আমি সাপোজ রিসার্চ করছি কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে, নিশ্চয়ই আমি ইন্ট্রোডাকশনে ডায়াবেটিসের কথা লিখব। ইন্ট্রোডাকশনে আমার যে টপিকে আমি রিসার্চ করছি তারই ইম্পর্টেন্সটা বোঝাতে হবে। তো এই জন্য যারা অনেক ভালো রিডার বা অনেক ভালো রাইটার, ভাইস ভার্সা, বোথ ক্ষেত্রে ট্রু, তাদের ইন্ট্রোডাকশন পড়েই বোঝা যায় যে তাদের রেজাল্টে কি এক্সপেক্ট করতেছি আমরা, কি কি জিনিস হইতে পারে। যেমন ইন্ট্রোডাকশনের ভিতরে যখন হাইপোথিসিস লেখা থাকে, here we tested the hypothesis that microRNA 92A is a critical regulator of pancreatic beta cells. তো আমার রেজাল্টটা তাহলে এমন থাকবে যে প্যানক্রিয়াটিক বিটা সেলের ফাংশন আমি মেজার করছি। তো মেজার করার জন্য বিভিন্ন মেথড আছে, তার ভিতর থেকে কোনোটা মেজার করছি, বা তার ভিতরে কোনোটা বা অনেকগুলো ইউজ করছি। তো এই জন্য ইন্ট্রোডাকশন পড়ে অনেকটা প্রেডিক্ট করা যায় যে রেজাল্ট সেকশনে কি আসবে। দ্বিতীয়ত ভ্যারিয়েবলটা জানা বা আইডেন্টিফাই করতে পারা যে এই রিসার্চে কি কি ভ্যারিয়েবল নিয়ে কাজ করা হয়েছিল। যেমন কিছু কিছু ভ্যারিয়েবল থাকে মেজার্ড ভ্যারিয়েবল, কিছু কিছু থাকে ভ্যারিয়েবল বা যেগুলো ভ্যারি করে, সেগুলো আমি নিচে নেক্সট কয়েকটা স্লাইডে মেনশন করবো ভালোভাবে, এখানে অত গুরুত্ব না দিলে চলবে। তো বিভিন্ন ধরনের ভ্যারিয়েবলের ভিতরে কিছু ভ্যারিয়েবল থাকে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, কিছু থাকে কন্টিনিউয়াস মেজার অফ ভ্যারিয়েবল। ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল কেমন? যেমন আমি একটা পপুলেশন নিয়ে রিসার্চ করছি, তো এই পপুলেশনে মেল ফিমেল উভয় ইনক্লুডেড জেন্ডার। তো একটা সাবজেক্টের ক্যারেক্টারিস্টিক, সে কি মেল কি নাকি ফিমেল, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। কন্টিনিউয়াস ভ্যারিয়েবলটা কি? কন্টিনিউয়াস ভ্যারিয়েবল আমি যদি ওদের এজ রেকর্ড করি, যে ওদের এজ কত, 10 বছর নাকি 20 বছর নাকি 50 বছর নাকি 40 বছর, এইটার কোনো স্পেসিফিক ক্যাটাগরি নেই, এটা একটা কন্টিনিউয়াস ক্যাটাগরি। বা তাদের হাইট কত, তাদের হাইট হতে পারে 5 ফিট 3 ইঞ্চি, তাদের হাইট হতে পারে 5 ফিট 7 ইঞ্চি, 5 ফিট বা 8 ফিট। তো এইটা এর অ্যান্সারটা আসবে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে না। যেমন আমি যদি জেন্ডার ক্লাসিফাই করি যে মেল অর ফিমেল, তাহলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ক্লাসিফিকেশনে চলে আসবে এটা মেল অর ফিমেল অর থার্ড জেন্ডার। কিন্তু কন্টিনিউয়াস মেজার যেগুলো, সেগুলো আমার কোনো নির্দিষ্ট ক্যাটাগরির ভিতরে আসবে না, সেটা কন্টিনিউয়াস নাম্বার আসবে। এইগুলো আইডেন্টিফাই করতে শেখা বা এগুলো জানা, দ্যাট ইজ ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট।
এক্সাম্পল আমি অলরেডি বলে দিয়েছি, এক্সাম্পল এখানে আরো কয়েকটা মেনশন করা আছে, পরবর্তীতে যারা ভিডিওগুলো দেখবেন এখান থেকে দেখে নিতে পারেন যে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের এক্সাম্পল কি, কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের এক্সাম্পল কি। আবার একই ভ্যারিয়েবল ক্যাটাগরিক্যালও হইতে পারে, কন্টিনিউয়াস হইতে পারে। কেমন হইতে পারে? যেমন প্রত্যেকের এজ কে আমরা ডিফারেন্ট ভাবে রেকর্ড করতে পারি, আবার এজ কে একটা ক্যাটাগরি করতে পারি। যেমন 0 থেকে 10 বছর বয়স একটা ক্যাটাগরিতে, 10 থেকে 20 একটা ক্যাটাগরিতে, 20 থেকে 30 একটা ক্যাটাগরিতে, এভাবে 5টা 7টা ক্যাটাগরি আমরা তৈরি করতে পারি এজ রেঞ্জ নিয়ে। ঠিকই হাইটের ক্ষেত্রে 5 থেকে 5.5 ফিট একটা ক্যাটাগরি, 5.5 থেকে 6 একটা ক্যাটাগরি, এভাবে আমরা ক্যাটাগরি তৈরি করতে পারি। আবার এটা কন্টিনিউয়াসও রাখতে পারি। এটা ডিপেন্ড করবে আমাদের রিসার্চের ডিজাইন এবং আউটকাম, এক্সপেক্টেড আউটকামের উপরে। তো ফ্যামিলি অফ ভ্যারিয়েবলস, কিছু ভ্যারিয়েবলস আছে ডিপেন্ডেন্ট, কিছু ভ্যারিয়েবলস আছে ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস হচ্ছে আমরা যদি ইনসুলিন ইন্টারভেনশন দেই তাহলে কি হবে? ব্লাড গ্লুকোজ কমবে। এখানে ব্লাড গ্লুকোজের সাথে ইনসুলিনের রিলেশনশিপটা কি? বা যাদের ডায়াবেটিস আছে, এরা যদি সুগার জাতীয় জিনিস বেশি খায় তাহলে তাদের ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াটা ডিপেন্ড করতেছে সুগার ইনটেকের উপরে। তাহলে ব্লাড গ্লুকোজটা এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? সুগার ইনটেকটা, যেটা কারোর উপরে ডিপেন্ড করতেছে না। আবার রিসার্চ কোশ্চেন যদি ডিফারেন্ট হয় তাহলে দেখা যাচ্ছে যে ওইটাও একই ভ্যারিয়েবল ক্ষেত্র বিশেষে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। এটা ডিপেন্ড করবে আমি কিভাবে রিসার্চটা ডিজাইন করছি। তো এখানে আমি অলরেডি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এর আরো এক্সাম্পল দিয়ে আছে। সো এই ভ্যারিয়েবল গুলো এটাও অন্যতম সাইন পোস্ট যে কোনো রিসার্চ পেপারের ভিতরে। সো রিসার্চ পেপার আমি যখন পড়ি তখন এই জিনিসগুলো আমি খুব দ্রুত কুইকলি খুঁজে বের করে হাইলাইট করে ফেলি যে এই বিষয় নিয়ে রিসার্চ করতেছে। এই জন্য আমার প্রত্যেকটা সেন্টেন্স এখন আর ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার প্রয়োজন হয়। সো এক্সাম্পল অফ মডারেটিং ভ্যারিয়েবলস। যেমন মডারেটিং ভ্যারিয়েবলস কি? যে আমি একটু আগে এক্সাম্পল দিলাম যে যারা সুগার জাতীয় জিনিস বেশি খায়, ডায়াবেটিক পেশেন্ট, তাদের ব্লাড গ্লুকোজ বেশি হবে, লিনিয়ার একটা রিলেশন। কিন্তু এমন যদি হয় যে কিছু মানুষ ওর ভিতরে খুব এক্সারসাইজ করে বা তারা হার্ড ওয়ার্ক করে, তো এক্সারসাইজ যখন করে তখন তাদের ক্যালোরি ইনটেকটা হচ্ছে ক্যালোরি বার্নও করতেছে, তখন তাদের দেখা যাচ্ছে ব্লাড গ্লুকোজটা কম থাকতেছে, কমে যাচ্ছে অন্য পার্সনের তুলনায়। একই পরিমাণ সুগার খাওয়ার পরেও কারোর ব্লাড গ্লুকোজ কম, কারোর ব্লাড গ্লুকোজ বেশি হয়ে যাচ্ছে, কারণ একটা গ্রুপ ওর ভিতরে এক্সারসাইজ করতেছে বা সকালে মর্নিং ওয়াক করে। তো এই যে মাঝখান থেকে আরেকটা ভ্যারিয়েবল এসে এই আউটকামটাকে ইন্টারফেয়ার করতেছে, ওইটাকে বলে মডারেটিং ভ্যারিয়েবল। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই মডারেটিং ভ্যারিয়েবল এখানে আরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। যেমন হাইপারটেনশন, আমরা যদি বলি যে এজিং এর সাথে সাথে হাইপারটেনশনের রিস্ক বেড়ে যায়, আমরা 40 বছর বয়সের মানুষ কম্পেয়ার করলাম আর 60 বছর বয়সের মানুষ কম্পেয়ার করলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে জেন্ডার একটা ভূমিকা পালন করতে পারে, যে মেল বা পুরুষ মানুষের ভিতরে হাইপারটেনশনের রিস্ক বেশি। তাহলে জেন্ডারটা একটা মডারেটিং ফ্যাক্টর। আমরা ডিরেক্টলি কম্পেয়ার করতে পারছি না এজ এর সাথে হাইপারটেনশন, কারণ এখানে আমাদের আরো মডারেটিং ফ্যাক্টর আছে বা থার্ড ফ্যাক্টর কাজ করতেছে। তো এখানে এই রিলেশনশিপটা এভাবে দেখানো হয়েছে, প্রেডিক্টর, আউটকাম, মডারেটর। দেন কোয়ান্টিটেটিভ পারপাস স্টেটমেন্ট, হাইপোথিসিস, কোয়েশ্চেন্স, এগুলা কিভাবে লিখতে হয় বা রিসার্চ পেপারে এর একটা কমন স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা কেমন। সো এলিমেন্টস অফ এ কোয়ান্টিটেটিভ পারপাস স্টেটমেন্ট, এটা প্রত্যেকটা রিসার্চ পেপারে, প্রত্যেকটা একটা ভালো রিসার্চ পেপারে পাওয়া যায় ইন্ট্রোডাকশনে। তো এখানে কি কি এলিমেন্ট পাওয়া যায় বা কি কি এলিমেন্ট থাকতে হয়, থাকলে এটা যথেষ্ট ইনফরমেটিভ হবে। যারা ভালো রাইটার তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখে, এবং এই জন্য যারা ভালো রিডার তারা প্রথমে এই সাইন পোস্ট গুলো খুঁজে বের করবে। এগুলো অন্যতম সাইন পোস্ট। এগুলো লেখার কনভেনশনটা কেমন? এ কোয়ান্টিটেটিভ পারপাস স্টেটমেন্ট আইডেন্টিফাইজ দ্য ভেরিয়েবলস, দ্য রিলেশনশিপ and the participant and site for research। তো এগুলো আমি যখন এক্সাম্পল দিব আমার নিজের রিসার্চ থেকে হোক বা অন্য রিসার্চ থেকে হোক, তখন আমি দেখাবো যে আসলে একই পারপাস স্টেটমেন্টের ভিতরে কি কি কম্পোনেন্ট আছে বা এই কম্পোনেন্ট গুলো আমাদেরকে হেল্প করতে পারতেছে কিনা। সো গাইডলাইন ফর রাইটিং, ইউজ এ সিঙ্গেল সেন্টেন্স। একটা সিঙ্গেল সেন্টেন্সের ভিতরে এই জিনিসগুলো লিখতে হবে। ইউজ ওয়ার্ডিং such as the purpose of the study, if using a theory, state the theory you plan to test, use quantitative words যেমন relate, compare, describe। তো এইখানে এই কম্পোনেন্ট গুলো আছে। তো আমি কিন্তু আমার ওই রিসার্চ পেপারটা বা অ্যাবস্ট্রাক্টটা যখন লিখছি তখন এই জিনিসগুলো মাথায় রেখে আমি লিখিনি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি আমি যখন লিখছি, লেখার পরে ম্যাক্সিমাম কম্পোনেন্ট গুলো ওখানে অলরেডি পাওয়া যাবে। এখানে কি কি কম্পোনেন্ট? ইউজ এ সিঙ্গেল সেন্টেন্স, purpose of the studies, use a theory, state, plan to test, blah blah blah, but their relationship, participant for the site, variable, এইগুলা। তো দেখা যাচ্ছে লেটস গো ব্যাক এন্ড সি মাই abstract what I wrote here.
So here I wrote like here we tested the hypothesis that mir92 a critical regulator of metabolism that modulates pancreatic beta cell function and glucose homeostasis. এই একটা সেন্টেন্সের ভিতরে আমি কি কি লিখছি, we tested the hypothesis, তাহলে আমার গোলটা আমি এখানে বলে দিয়েছি, পারপাস বলে দিয়েছি। ভ্যারিয়েবলস কি, mir92, প্যানক্রিয়াটিক বিটা সেল, মেটাবলিজম, গ্লুকোজ হোমিওস্ট্যাসিস, এগুলো আমার ভ্যারিয়েবল। আর এটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট, খুবই শর্ট ফর্ম, এখানে আমি আর লিখিনি যে মাউস, আমরা এটা মাউস ইউজ করছি এবং ল্যাবরেটরিতে এই কাজটা করা হয়েছে। সো 7টা কম্পোনেন্টের ভিতরে 5টা এখানে অলরেডি পাওয়া গেছে। এখানে আমরা কি করছি, ভ্যারিয়েবলস কি, রিসার্চের গোল কি, এগুলো, এবং একটা সেন্টেন্সের ভিতরে একেবারে ক্যাপসুলেটেড করে সব ইনফরমেশন গুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। সিমিলারলি এখানে আমাদের আরেকটা রিসার্চ পেপার, সেখানে আমরা এখানে লিখছি যে উই হাইপোথেসাইজ দ্যাট প্রোঅ্যাথেরোজেনিক রিমডেলিং in response to PCL induced extra blood flow would be greater with old age and western diet alone and further increased by the combination of the two. এইখানে এটা একটা হাইপোথিসিস সেন্টেন্স, এর ভিতরে ম্যাক্সিমাম কম্পোনেন্ট গুলো আছে। To test this hypothesis we assessed proatherogenic remodeling by intima media thickness and new intima formation after PCL in young and old normal sow and western diet fed mice. তো এখানে বলছে নরমাল সাউ মানে নরমাল ডায়েট, ওয়েস্টার্ন ডায়েট বলতে হাই ফ্যাট ডায়েট, দিয়ে আমরা সার্জারি করছি, মাইসে স্টাডিটা করছি, ফেড মাইস। এই প্রত্যেকটা ইনফরমেশন গুলো এই সেন্টেন্সের ভিতরে আছে। আমরা যখন লিখি রিসার্চ পেপার তখন আমাদের অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সিমিলারলি আমরা যখন ভালো রিসার্চ পেপার পড়বো, ভালো রাইটার দিয়ে লেখা বা ভালো জার্নালে পাবলিশ হওয়া, তখন অবশ্যই আমরা এই কম্পোনেন্ট গুলো খুঁজে দেখার ট্রাই করবো বা খুঁজে পাবো, সেটা যদি রাইটিংটা ভালো হয়। এখানে আরো একটু ইনডেপথ গাইডলাইন ফর রাইটিং, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মেনশন করতে হবে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, রিসার্চ সাইট, পার্টিসিপেন্ট, এই কম্পোনেন্ট গুলো থাকতে হবে রাইটিং এর ভিতরে। এখানে একটা এক্সাম্পল টেমপ্লেট দেওয়া আছে, এই টেমপ্লেটে জাস্ট যাদের রাইটিং সম্পর্কে কোনো ধারণা নেই তারা যদি একটা পারপাস স্টেটমেন্ট লিখতে চায় তাহলে কিভাবে লিখবে, অ্যাটলিস্ট একটা টেমপ্লেট ফলো করতে হবে। সেই টেমপ্লেটটা, দ্য পারপাস অফ দিস স্টাডি ওয়াজ টু টেস্ট দ্য থিওরি অর ইফেক্ট অফ, এখানে একটা থিওরি অর ইফেক্ট বসাই দিতে হবে, বাই রিলেটিং independent variables, put your independent variables here to dependent variables for participant at research site. এই রিসার্চ সাইটটা কি, সেটা হতে পারে ঢাকা ইউনিভার্সিটি, সেটা হতে পারে বাংলাদেশের অন্য কোনো ইউনিভার্সিটি, সেটা হতে পারে কোনো স্টাডি এরিয়া যেমন শাহবাগ এরিয়া, সেটা হতে পারে কোনো জেলা, যশোর এরিয়া, টাঙ্গাইল এরিয়া। পার্টিসিপেন্ট কারা, হিউম্যান পার্টিসিপেন্ট নাকি কোনো এনিম্যাল পার্টিসিপেন্ট, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, এই জিনিসগুলো বসাই দিয়ে একটা সেন্টেন্স এখানে তৈরি করা যায়। তো আমি এখন যখন রিসার্চ পেপার পড়ি বা ইনিশিয়ালি যখন এই শেখার জন্য পড়তাম যে কিভাবে মানুষ লেখে, তখন প্রত্যেকটা রিসার্চ পেপার আমি যদি 10টা রিসার্চ পেপার পড়ি আমি কম্পেয়ার করে দেখতাম যে প্রত্যেকে তাদের এই সেন্টেন্সটা কিভাবে লিখছে বা কিভাবে মেনশন করছে। তো এখন আমি যখন রিসার্চ পেপার পড়ি এবং সবার আগে আমি এই সেন্টেন্সটা খুঁজে বের করি যে এরা কি করতে চেয়েছে, কারণ এই একটা সেন্টেন্সের ভিতরে অনেক ইনফরমেশন কভার করে, ম্যাক্সিমাম ইনফরমেশন কভার করে দেয় যে পুরো রিসার্চ সম্পর্কে একটা ধারণা পেতে। দেন আসি রিসার্চ কোয়েশ্চেন, আমরা পারপাস স্টেটমেন্ট রিড করলাম, দেন রিসার্চ কোয়েশ্চেনটা কেমন হয়, compare two or more groups on the independent variables in terms of dependent variables, more specific and narrow than the purpose statement. প্রথমে যে ডায়াগ্রামটা দেখাইছিলাম যে রিসার্চ কোয়েশ্চেন one step narrower than the purpose statement follows the purpose statement at the end of the introduction section. এটা হচ্ছে রিসার্চ কোয়েশ্চেনের কম্পোনেন্ট। রিসার্চ কোয়েশ্চেনের গাইডলাইনটা কেমন থাকে, এইটা হাউ, হোয়াট, হোয়াই, এইগুলো দিয়ে শুরু হয়। যেমন আমার রিসার্চ যেটার এক্সাম্পল দেখলাম মাইক্রো আরএনএ, ওইটার কোশ্চেন কেমন হইতে পারে যে ডাজ ডিলিশন অফ মাইক্রো আরএনএ রিজাল্টস ইন মেটাবলিক ডিসফাংশন। আমি যে প্রথম দিন যে প্রেজেন্টেশনটা দিছিলাম ওখানে আমি একের পর এক রিসার্চ কোশ্চেন গুলো মেনশন করছি। তো যারা মিস করে গেছে আমি ওই ভিডিওটা আবার দিব, একদিন আবার একদিন একটা ডিসকাস করবো আমরা কিভাবে একের পর এক কোশ্চেন আস্ক করছি। এটা রিসার্চ পেপার পড়লে ওর ভিতরে আইডেন্টিফাই করা যায়, পাওয়া যায়। দেন হাইপোথিসিসের কয়েক প্রকার আছে, যেমন হাইপোথিসিসের টাইপস, একটা হচ্ছে নাল হাইপোথিসিস। সো হাইপোথিসিসটা কি, আমাদের প্রেডিকশন। হাইপোথিসিসটা সোজা বাংলায় একটা প্রেডিকশন। এই প্রেডিকশনটা আমরা কি করি, রিসার্চের মাধ্যমে আমরা টেস্ট করি। হাইপোথিসিস আমরা যেটা করি টেস্ট করি। তো টেস্ট করি কেমন ভাবে, যে আমাদের একটা প্রথম প্রেডিকশন করি, সেই প্রেডিকশন করে আমরা এক্সপেরিমেন্ট করার মাধ্যমে রেজাল্টটা মিলাই দেখি যে আমাদের প্রেডিকশনটা ট্রু কি ভুল। তো নাল হাইপোথিসিসটা কেমন হতে পারে, যে আমরা প্রেডিক্ট করতেছি যে দুইটা গ্রুপের, যেমন 5th গ্রেড ক্লাসে
সবাই যে টেস্ট স্কোর পেয়েছে তার ভিতরে ছেলে এবং মেয়েদের ভিতরে টেস্ট স্কোরের কোনো ডিফারেন্স থাকবে না। তো আমরা যদি বলি যে দেয়ার উইল বি নো ডিফারেন্স ইন টেস্ট স্কোর বিটুইন ফিফথ গ্রেড গার্লস অন দ্য অ্যাসেসমেন্ট টেস্ট, সেটা হলো আমাদের নাল হাইপোথিসিস। দেন ডিরেকশনাল হাইপোথিসিস। ডিরেকশনাল হাইপোথিসিস কি, যে বয়েজ উইল গেট হায়ার স্কোর দ্যান গার্লস, তাহলে এটা ডিরেকশনাল হাইপোথিসিস। আমি প্রেডিক্ট করছি যে একটা বেশি হবে আর একটা চেয়ে, মানে একটা গ্রুপের চেয়ে আর একটা গ্রুপের স্কোর বেশি হবে। আমার নাল হাইপোথিসিসও না ডিরেকশনাল না, সেটা কেমন, তাই বলছি দেয়ার উইল বি ডিফারেন্স বাট আই ডোন্ট নো হুইচ গ্রুপ ইজ হায়ার। নন ডিরেকশনাল অল্টারনেটিভ হাইপোথিসিস, যে আমি দেয়ার উইল বি ডিফারেন্স। সো নন ডিরেকশনাল, এখানে তিন ধরনের হাইপোথিসিসের কথা আমি মেনশন করছি: নাল হাইপোথিসিস, ডিরেকশনাল হাইপোথিসিস, নন ডিরেকশনাল অল্টারনেটিভ হাইপোথিসিস। দেন রিসার্চ হাইপোথিসিস, এটা লিখতে হয় কিভাবে, স্টেট দ্য ভ্যারিয়েবলস ইন দ্য অর্ডার ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট এন্ড কন্ট্রোল when comparing, explicitly state the groups if variables are related, specify। আমি অলরেডি কয়েকটা एग्जांपल দিয়ে ফেলছি, আমার মনে হয় না এটা নিয়ে আরো বেশি ডিসকাস করার প্রয়োজন আছে এই মুহূর্তে। তো আমরা যখন জার্নাল ক্লাবে ঢুকবো বা রিসার্চ পেপার পড়বো, তখন অবশ্যই যারা স্লাইড বানাবে বা প্রেজেন্ট করবে তাদেরকে এই রিসার্চ পেপারে এই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে শো করতে হবে। তো আমরা যখন শিখে ফেলবো যে এই পয়েন্টগুলো কত দ্রুত কিভাবে আইডেন্টিফাই করা যায় সাইন পোস্ট গুলো, তখন আমাদের রিসার্চ পেপার পড়ার স্পিড এবং এফিসিয়েন্সি বাড়বে। তো কোয়ালিটেটিভ রিসার্চ স্টেটমেন্ট কেমন, এতক্ষণ আমরা হয়তো যেটা আলোচনা করছি ম্যাক্সিমাম কোয়ান্টিটেটিভ রিসার্চের ভিতরেই পড়ে। কোয়ালিটেটিভ রিসার্চটা খুব লেস কমন এবং এটা খুব অল্পতে একটু আলোচনা করবো, যে কোনো একটা ট্রেট বা একটা সেন্ট্রাল ফিনোমেনন বোঝা। যেমন আমরা এতক্ষণ বলছি যে একটার সাথে আর একটা ভ্যারিয়েবল, যেটা মোস্ট কমন রেজাল্ট, যে সুগার ইনটেকের সাথে ডায়াবেটিসের একটা ব্লাড গ্লুকোজের একটা রিলেশন, একটার সাথে আর একটা ডিরেক্ট রিলেশনশিপ দেখা, ওইটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। আর কোয়ালিটেটিভ হচ্ছে মানুষের আচরণগত জিনিস বোঝা, যে মানুষের লাইফস্টাইল, যাদের ডায়াবেটিস আছে আর যাদের ডায়াবেটিস নেই, দুইটা গ্রুপ যদি আমি কম্পেয়ার করি, এদের লাইফস্টাইলের ভিতরে কি কি ডিফারেন্স আছে, ওনাদের চলাফেরা, প্রফেশন, এরা কি খায় বা কতটুকু এক্সারসাইজ করে। আমার স্পেসিফিক কোনো কোশ্চেন আমি আস্ক করতেছি না, কিন্তু আমি অবজার্ভ করতেছি ডেসক্রিপটিভ একটা ঘটনা আমি বোঝার ট্রাই করতেছি, সেটাও একটা রিসার্চ। যেমন বিভিন্ন মার্কেটিং রিসার্চ গুলো, যে মানুষের প্রিফারেন্স, যে মানুষ লেটসে কোন কালারের কার পছন্দ করে। একটা কার কোম্পানি সাপোজ কার ম্যানুফ্যাকচার করবে, 1,00,000 কার ম্যানুফ্যাকচার করবে, তো তারা রেড কালারের কার বানাইতে পারে, হোয়াইট কালারের কার বানাইতে পারে বা ব্ল্যাক বানাইতে পারে। তো ওরা মানুষের ভিতরে লেট সাপোজ একটা সার্ভে করলো যে কোন ধরনের, কত পার্সেন্ট মানুষের প্রিফারেন্স কোন ধরনের কার, লেটস সে 70% মানুষ প্রিফার করছে ব্ল্যাক কালারের কার। তখন ওই কোম্পানি যখন প্রোডাকশনে যাবে, তখন হয়তো তারা 70% কার বানাবে ব্ল্যাক। তো এটা একটা সেন্ট্রাল ফেনোমেনন বোঝা, এটার সাথে একটা ভ্যারিয়েবলের সাথে আর একটা ভ্যারিয়েবলের কোনো রিলেশন না। ঠিকই মোবাইল ফোন, যে ছোট সাইজের আইফোন আছে, বড় সাইজের আইফোন আছে, তো কোম্পানি যখন ডিসাইড করে যে কোন সাইজের ফোন কতগুলো বানানো উচিত, তখন তারা ওইভাবেই করে, যে মার্কেটের উপর একটা রিসার্চ করে যে মানুষের প্রিফারেন্স, এই জাতীয় রিসার্চকে কোয়ালিটেটিভ রিসার্চ বলে। তো এখানে একটা সিম্পল ডিফারেন্স দেওয়া আছে, আই ডোন্ট থিংক ইট ইজ ইম্পর্টেন্ট। দেন স্ক্রিপ্ট, কিভাবে লিখতে হয় স্ক্রিপ্টটা। দ্য পারপাস অফ দিস কোয়ালিটেটিভ স্টাডি উইল বি explore, discover or understand the central phenomenon for participant at some research site. এটা similar to the other one. Then আমি এই যে ইন্ট্রোডাকশনের কয়েকটা এক্সাম্পল এখানে মেনশন করছিলাম, এটা অলরেডি আমি ডিসকাস করে ফেলছি, যে একটা রিসার্চ পেপারের কিভাবে এই পয়েন্টগুলো খুঁজে বের করতে হয়। তো আবারও বলছি, মানে রিক্যাপিচুলেট করছি, অলরেডি আমাদের আজকে এই পর্যন্তই, আজকে লেকচার। কারো কোনো কোশ্চেন থাকলে আমি নিব, তার আগে আমি আবারও রিক্যাপিচুলেট করছি যে রিসার্চ পেপার পড়ার ক্ষেত্রে যেটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আমি প্রথম সবাইকে সাজেস্ট করব যে ইন্ট্রোডাকশনে এই সাইন পোস্ট গুলো খুঁজে বের করতে শেখা, এবং ভালো রিসার্চ পেপার পড়লে অবশ্যই এই সাইন পোস্ট গুলো ইজিলি খুঁজে বের করা যাবে, যে রিসার্চ কোশ্চেন কি, পারপাস কি, রিসার্চ প্রবলেম কি এবং কোন টপিকে রিসার্চ করছে। তাহলে নিজের রাইটিং স্কিলটাও এভাবে ডেভেলপ করবে, কিভাবে একটা ব্রড টপিক থেকে শুরু করে ন্যারো ডাউন করতে করতে রিডারদেরকে পড়ার রিসার্চ পেপারের ভিতরে বা রাইটিং এর ভিতরে ধরে রাখা। এই জন্য আমি বলি যে রাইটিং ইজ অ্যান আর্ট। আর আমাদের ক্ষেত্রে আমরা এই যে হুক সেন্টেন্স বা ন্যারেটিভ সেন্টেন্স বা স্টার্টিংটা সবারই খুব বাজে। মানে যতগুলো স্টেটমেন্ট অফ পারপাস আজ পর্যন্ত রিভিউ করছি, আবার বলছি যতগুলো রিসার্চ পেপার রিভিউ করছি, এই স্টার্টিংটা কারোরই আমার পছন্দ হয়নি। মানে হুক সেন্টেন্স হোক আর রিসার্চ প্রবলেম, মানে একটা কনসেপ্ট কিভাবে ডেভেলপ করতে হয়, একটা ব্রড জায়গা থেকে শুরু করে ন্যারো ডাউন করে
ফোকাসড একটা এরিয়াতে নিয়ে যেতে হয়, এই কনসেপ্টটা আমাদের ভিতরে নাই। আমরা যেটা লিখি একদম র্যান্ডম একদম ইমোশন ভরপুর, ইমোশনাল রাইটিং নোবডি লাইকস ইট ইন প্রফেশনাল সেটিং। তো যাই হোক, আমি আশা করি এই ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে রিসার্চ পেপার বা রিসার্চের কম্পোনেন্ট গুলো বোঝার ক্ষেত্রে, এবং এটা আমাদের এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হবে আমরা যখন জার্নাল ক্লাবে করবো এবং পার্টিকুলার পেপার ধরে ডিসকাস করবো। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমি এখন অ্যান্সার করবো।